আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে বটে যে শেখ হাসিনা তো চুজ করেন নাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আয়োজন তো এটা না, এটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাবের আয়োজন দিল্লিতে এবং তারা আমন্ত্রিত মাত্র। কিন্তু সাংবাদিকরাই আবার বলছেন যে 2 বছর আগে যে পরিস্থিতিতে শেখ হাসিনা এসেছিলেন, 2 বছরের মধ্যে 2 বছর ধরেই তিনি যেভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলেন বাংলাদেশের, এবং বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার দেশে ফেরার ঘোষণায়, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। 2024 সালের 5ই আগস্ট যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারত যেতে হয়েছিল, সেই শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতেই একটা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে, ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তৃতা দেবেন 2026 সালের 5ই আগস্ট। এ খবরটিতে তোলপাড় শুরু হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে এটাকে ঘোষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যম শিরোনাম করছে, কেন শেখ হাসিনা 5ই আগস্টেই দিল্লিতে এই ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সভাটির যে পোস্টারটি ছড়িয়ে পড়ার পর এই তোলপাড় শুরু হয়েছে, সেই সভার শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনাজ হোম কামিং। যেই ঘোষণা দিয়েছেন সম্প্রতি, সেই ঘোষণার বিস্তারিত তিনি এই অনুষ্ঠানে তুলে ধরতে পারেন। তার কাছ থেকে একটা রোড ম্যাপ আসবে, রাজনৈতিক পরিকল্পনা আসবে তার স্বদেশ প্রত্যাবর্তনের। এসব প্রত্যাশার কথা ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে। তবে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, এই ক্লাবটির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি যোগদানের ঘটনাটি কিন্তু এর আগেও ঘটেছিল। তবে সেবার তিনি লাইভে যোগ দেন নাই, সেবার তিনি একটা অডিও বার্তা পাঠিয়েছিলেন। সেবারও ব্যাপক আলোড়ন হয়েছিল যে শেখ হাসিনাকে যে এই যে এর মাধ্যমে একটা প্রকাশ্য অনুষ্ঠানে অডিও বার্তা পাঠাতে দেখা গেল, সেটাও যে ভীষণ তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, সেটা যেমন তখন আলোচিত হয়েছিল। ভারতের সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম যেমন সে খবর দিয়েছিল, তেমনি সেবারেও সেই জানুয়ারি মাসের ওই অনুষ্ঠানটাতেও, যেহেতু অনুষ্ঠানটির আয়োজক ছিল এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, দিল্লিতে নিযুক্ত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে প্রতিনিধিরা আছেন, সেই সংবাদদাতাদের যে ক্লাবটি, তারা কাজেই তখন ভারতের বাইরেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল যে শুধুমাত্র দিল্লির বাড়িতে অত্যন্ত সুরক্ষিত আবাসে বসে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা, তাই নয়, তিনি রীতিমতো এখন সাংবাদিকদের একটা সভার মধ্যে অডিও বার্তা পাঠিয়েও তার বার্তা পৌঁছে দিচ্ছেন। কিন্তু এবার বিশেষভাবে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তার কারণ, এই দাওয়াতপত্রে বা পোস্টারে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া লিখেছে যে শেখ হাসিনার হোম কামিং এই শিরোনামে যে আলোচনা সভা, সেই সভায় শেখ হাসিনা ভার্চুয়ালি লাইভ যুক্ত হবেন। কাজেই বিভিন্ন পত্রিকা লিখছে, তিনি কি তাহলে প্রশ্নের উত্তর দেবেন, তাকে কি দেখা যাবে ভিডিওতে? আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা ভিডিওতে দেখা দেবেন এরকম কোনো পরিকল্পনা নাই। তবে শেখ হাসিনা এই অনুষ্ঠানে লাইভ যুক্ত হয়ে বক্তৃতা দেওয়ার একটা প্রত্যাশা তৈরি করেছেন, সেটা সকলেই মনে করেন। তবে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে যে শেখ হাসিনার মূল যে ইচ্ছাটা, সেটা হচ্ছে মূলত তো এই ফরেন করেসপন্ডেন্সরাই, সারা পৃথিবীর ভারতীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এপি, রয়টার্স থেকে শুরু করে এই 2 বছরে শেখ হাসিনার বিশ্বের শীর্ষস্থানীয় সকল দৈনিকে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হওয়া, শেখ হাসিনার বিভিন্ন খবরাখবর প্রকাশিত হওয়া এবং নানা ভাষায় অনুদিত হয়ে, এসব
এসবের পেছনে এই যে সাংবাদিকদের শেখ হাসিনার খবরে আগ্রহ আছে মানুষের, সেটা অনুধাবন করতে পারা, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে এক রকমের গুরুত্বপূর্ণ মনে করা, বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করার একটা সরাসরি সংযোগ আছে। শেখ হাসিনা এজন্য ফরেন করেসপন্ডেন্টসদের, সাংবাদিকদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন মনে করেছেন এবং সে কারণে তিনি দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দিল্লিতে নিযুক্ত এই বিদেশি সংবাদদাতারা যখন তাকে তাদের এই সভাটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তখন শেখ হাসিনা মনে করেছেন তিনি যুক্ত হয়ে সাংবাদিকদের ধন্যবাদটুকু অন্তত জানাতে চান। কিন্তু মূলত এই আলোড়নটার কারণ কি? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যে ধরনের শিরোনাম করছে, ফার্স্ট পোস্ট শিরোনাম করছে ওয়াই শেখ হাসিনা হ্যাজ চোজেন অগাস্ট 5 ফর হার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন 2 years। মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে বটে যে শেখ হাসিনা তো চুজ করেন নাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আয়োজন তো এটা না, এটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাবের আয়োজন দিল্লিতে এবং তারা আমন্ত্রিত মাত্র। কিন্তু সাংবাদিকরাই আবার বলছেন যে 2 বছর আগে যে পরিস্থিতিতে শেখ হাসিনা এসেছিলেন, 2 বছরের মধ্যে 2 বছর ধরেই তিনি যেভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলেন বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার দেশে ফেরার ঘোষণায়, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং শেখ হাসিনা 2024-এর 5ই আগস্ট যে পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন আর 2026-এর 5ই আগস্টের আগেই যে পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দিচ্ছেন, সেখানে তার উপর মৃত্যুদণ্ডের রায় আছে বটে, কিন্তু জনসমর্থনেও যে তিনি ভীষণভাবে শক্তিশালী সেটারও একটা সরাসরি প্রমাণ আছে বটে। ইন্ডিয়া টুডের শিরোনাম হচ্ছে 2 years after ouster শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া। মানে 2 বছর আগে পদচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্য উপস্থিতিতে আসছেন। তারাও লিখছে যে এটা একটা ভার্চুয়াল প্রোগ্রাম এবং একটা ভার্চুয়াল প্রোগ্রামকে তিনি লাইভে যুক্ত হয়ে হয়তো সরাসরি বক্তব্য দেবেন, কিন্তু এর মাধ্যমে তিনি যে তার দেশে ফেরার রোড ম্যাপ এবং ঢাকায় ফেরার পুরো প্রস্তাবনাটা নিয়ে আলাপ করবেন সে বিষয়টা একরকমের নিশ্চিত করছে ইন্ডিয়া টুডে। যে শেখ হাসিনা প্রকাশ্য উপস্থিতিতে আসছেন, অডিওতে হলেও, ভার্চুয়ালি যুক্ত হয়ে হলেও, কিন্তু একটা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান, দিল্লির মার্কটালি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে, সেখানে সাংবাদিকরা উপস্থিত থাকবেন, সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতাদের কেউ কেউ উপস্থিত থাকবেন এবং সেখানে ওই অনুষ্ঠানটিতে যুক্ত হবেন ভার্চুয়ালি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার আওয়ামী লীগ এমপি, তিনি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সেই খবরটি দিয়ে তাই ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে এটাই তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে, কারণ শেখ হাসিনা তো বরাবর বক্তব্য দেন দলীয় ফোরামে, দলীয় বিভিন্ন সভায়ও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। মানে পাবলিক অ্যাপিয়ারেন্স যে তারা বলছে তার কারণ হচ্ছে এই যে সাংবাদিকদের উপস্থিতিতে এবং তিনি লাইভ যুক্ত হচ্ছেন, কিন্তু তিনি কিন্তু দলীয় ফোরামে লাইভে বক্তব্য রাখেন, কিন্তু সেটা সিগন্যাল, টেলিগ্রাম এসব অ্যাপে একরকমের ফোন কনভারসেশনের মতো তার আপনজনদের সাথে, তার দলীয় নেতাকর্মী সহকর্মীদের সাথে। কিন্তু এই যে দলের বাইরে পাবলিক মানে জনগণ, সাধারণ মানুষের সাথে একটা সংযোগ, যদিও এরা বেশিরভাগই হবেন বিদেশি সাংবাদিক, তাদের সাথে একটা সংযোগ তৈরি করতে তিনি একটা জায়গায় যুক্ত হচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বারবার এটা মনে করাচ্ছে এটা তার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে 2 বছর আগে পদচ্যুত হওয়ার পর। বাংলাদেশের পত্রিকা মানব জমিন সাহস করেছে ইন্ডিয়া টুডের এই সংবাদটিকে অনুবাদ করে ছেপে দেওয়ার। সেখানে তারা বলছে 5ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা এবং সেখানে তারা লিখছে যে ইন্ডিয়া টুডে লিখেছে 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তার সরকার পতনের 2য় বার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবজমিন লিখছে যে এ পর্যন্ত তার একাধিক অডিও বার্তা প্রকাশ পেলেও এবারই প্রথম তিনি প্রকাশ্যে আসছেন 5ই আগস্ট। ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া নয়াদিল্লিতে এ বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নিজের ভবিষ্যৎ এবং বাংলাদেশে তার ফেরার বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকাটি। এবং পত্রপত্রিকাগুলো বলছে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত এই 1.5 ঘন্টা ভারতীয় সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দ্য হিন্দু শিরোনাম করেছে, মানে 5ই আগস্ট শেখ হাসিনার বক্তৃতাটিকে শুধুই যে তিনি আগস্টের দ্বিতীয় বার্ষিকীতে বক্তব্য রাখছেন সেজন্যই তাৎপর্যপূর্ণ তা নয়। ভারতের অনেক সংবাদ মাধ্যমে সেটা উল্লেখ করেছে বটে, কিন্তু আমি দেখছি দ্য হিন্দু রীতিমতো শিরোনাম করেছে যে শেখ হাসিনা টু হোল্ড প্রেসার অন অগস্ট 5, a month before তারেক রহমানস এক্সপেক্টেড ভিজিট। তারেক রহমানের ভারত সফরের একটা আমন্ত্রণ আছে ব্রিক্স সম্মেলনে বিমস্টেক সভাপতি হিসেবে যোগদানের সেপ্টেম্বরের 12-13 তারিখে। যখন বাংলাদেশ সরকার বলছে যে তারা ভারতের পাঠানো সেই আমন্ত্রণপত্রটি খতিয়ে দেখছে, তখন ঠিক তার 1 মাস আগে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা, যে শেখ হাসিনা ভারতে আছেন শুধু সেটা নয়, ভারতে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যেটাকে ভারত সরকার রাজনৈতিক কর্মকাণ্ড মনে করে না কিন্তু বাংলাদেশ সরকার মনে করে। তিনি রীতিমতো নিয়মিতভাবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে আলাপ করছেন ফোনে, টেলিফোনে, এবং তিনি জায়গায় জায়গায় দলের সকল কর্মসূচিতে অডিও বার্তা পাঠাচ্ছেন এবং সেসব অডিও বার্তা আবার বেরিয়ে পড়ে রীতিমতো ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বজনের জন্য একেবারে সহজলভ্য হয়ে পড়ছে। তো এই বিষয়টি নিয়ে দ্য হিন্দু মনে করাচ্ছে যে তারেক রহমান আসার ঠিক 1 মাস আগে এই প্রেস কনফারেন্সটি, এই সংবাদ সম্মেলনটির আয়োজন করছেন শেখ হাসিনা। এটাকে যে সংবাদ সম্মেলন বলা হচ্ছে, সাংবাদিকেরা ঠিকই বুঝছেন, সাংবাদিকদের সামনে বার্তা দেবেন একজন রাজনৈতিক নেত্রী, সংবাদ সম্মেলন ছাড়া কিছু বলবার তো উপায় নেই। তবে ফরেন করেসপন্ডেন্স ক্লাব কিংবা আওয়ামী লীগ তো বলছে তারা আয়োজকই নয়, কেউই কিন্তু এটাকে সংবাদ সম্মেলন বলছে না। এখন তারেক রহমান সরকার এই বিষয়টা কিভাবে দেখবেন? দেখেন, ইউনূস সরকারের আমলে যখন এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া ঠিক এমনভাবেই নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটা সাংবাদিক সভার আয়োজন করেছিল, যেখানে শেখ হাসিনা ওই অডিও বার্তা পাঠিয়েছিলেন এবং রেকর্ডেড অডিও বার্তা, এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে সশরীরে। তার পরপরই কিন্তু ইউনূস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা প্রতিবাদ জানিয়ে বলেছিল যে তারা শকড, তারা স্তম্ভিত, বাংলাদেশ সরকার স্তম্ভিত যে কিভাবে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে ভারত সরকার জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সুযোগ দিল। সরকার উল্লেখ করেছিল পাবলিক অ্যাড্রেস করবার সুযোগ দিল। তার আপনি আমি হয়তো ভাবি যে এটা তো একটা ভার্চুয়ালি যোগ দেওয়া, আমরা তো প্রায় ভার্চুয়ালি শেখ হাসিনার পাঠানো অডিও বার্তা নানা জায়গায় শুনতেই পাই। এটা এমন একটা কি ঘটনা? ঘটনাটা হচ্ছে সেটা যে রীতিমতো অনুমোদন নিয়ে, সরকারি অনুমোদন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শেখ হাসিনা বক্তৃতা দেবেন জনসমক্ষে, এটা জানিয়ে একটা অনুষ্ঠান করার অনুমতি পাওয়া যাচ্ছে দিল্লি শহরে, জানুয়ারি মাসেও পাওয়া গেছে এবং এ দফায় আবার 2026-এর আগস্ট মাসে এসেও পাওয়া যাচ্ছে। এখন তারেক রহমান সরকার এর কি প্রতিক্রিয়া জানান সেটা বলা মুশকিল। তবে ভারত সরকার যে, মোদী সরকার যে, তারেক রহমান সরকার কি প্রতিক্রিয়া জানান তার তেমন তোয়াক্কা করছেন না। এর যে একটা সরাসরি উদাহরণ এই ঘটনা, সেটাও কিন্তু আবার ভারতীয় সংবাদ মাধ্যমেই বিশ্লেষণে উঠে আসছে যে শেখ হাসিনাকে নিয়ে এমন স্পর্শকাতরতা আছে জানার পরেও ভারত সরকার এই অনুষ্ঠান আয়োজনের সুযোগ দিয়ে একটা সরাসরি বার্তাই বাংলাদেশ সরকারকে দিতে চাইছে। বাংলাদেশ সরকারকে বরাবরই ভারত সরকারের যেটা অবস্থান, ভারত সরকার বরাবরই বলে আসছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনা
পরিকল্পনায় সরকারি অনুরোধে তার প্রাণহানির ঝুঁকি আছে এই কথা জানিয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল সামরিক বিমানে করে, এবং তিনি যখন এসেছেন তখন তিনি দণ্ডপ্রাপ্তও ছিলেন না, পলাতকও ছিলেন না। এবং প্রধানমন্ত্রী মোদী ইউনূস যখন তাকে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দেখা হওয়ার পর 2025-এর মার্চে অনুরোধ করেছিলেন যে আপনি শেখ হাসিনার কথা বন্ধ করুন, তখন ইউনূসকে জানিয়েছিলেন যে ভারতে সকলেই স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে, কাজেই শেখ হাসিনা তাদের অতিথি কাউকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে বাধা দান করতে পারেন না। আর ওইদিকে এই যে শেখ হাসিনা ভারতে বসে রীতিমতো নিয়মিতভাবে ভারতীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, ভারতের বিশ্লেষকরা বলছেন ভারত সরকার এটাকে নীতিগতভাবে একজন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা বলে মনে করে। কাজেই এই সব মিলিয়েই আসলে শেখ হাসিনা মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দিল্লিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও বার্তা দিলেও এই নিয়ে কেন যে এত আলোড়ন ছড়িয়ে পড়েছে তার এই অনুষ্ঠানটির পোস্টার প্রকাশের সাথে সাথে তা বুঝতে আসলে অসুবিধা হয় না। চলতি বছরের 24শে জানুয়ারি ভারতের দিল্লিতে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। সেই অডিও বার্তায় মোহাম্মদ ইউনূসকে তোপ দাগিয়ে নিশানা করেছিলেন শেখ হাসিনা। ক্ষমতা দখলের অভিযোগের পাশাপাশি ইউনূসের সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। একটি রেকর্ডেড অডিও বার্তা প্রচার নিয়ে তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। 7 মাসের মাথায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবারও দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেন এমন খবর এরই মধ্যে ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার বক্তব্য প্রচার বা দেওয়ার আগেই নড়ে চড়ে বসেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য থামাতে ভারতের সাহায্য চেয়েছেন। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিদেবী দেখা করতে গিয়েছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ভারতে বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে কিংবা বক্তব্য দিতে না পারে সেজন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। অবশ্য ভারতীয় হাইকমিশন এই বৈঠক নিয়ে যে ফেসবুক পোস্ট দিয়েছে সেখানে এর কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, দিল্লিতে বসে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের আগাম খবরে বাংলাদেশ সরকার এতটা বিচলিত কেন? সোমবার সকালে যেখানে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কার কাছে আপত্তি জানাবেন সেটি জানেন না, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের কিছু করার মুরদ নেই, সেখানে দিন শেষে ভারতীয় হাই কমিশনারকে এমন অনুরোধ কেন? আবার গত 2 বছর ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ বহুবার করা হলেও এতে কোনো ফল হয়নি। তারপরও এমন অনুরোধ কেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-এর 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে তার সাথে নিয়মিত বিরতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা দেখা করতে যান। অন্তর্বর্তী সরকারের একেবারে প্রথম দিকে শেখ হাসিনা বাংলাদেশের কিছু নেতার সাথে টেলিফোনে কথা বলেছিলেন। তবে সেসব নেতা গ্রেপ্তার হওয়ার পরে শুরু করেন অনলাইন বৈঠক। গত 2 বছরে তিনি দিল্লি থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কমপক্ষে 145টির মতো বৈঠক করেছেন। এসব অনলাইন বৈঠকে তিনি অডিও বার্তা দেন। ভিডিওতে তাকে দেখা না গেলেও অনলাইন লাইভ বৈঠকে দলের নেতাকর্মীদের সাথে কথা বলেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন হয়েছে। এসব কমিটির নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করছে। সবশেষ সোমবার চট্টগ্রামে মিছিল হয়েছে। আগস্টে শোক মাস হিসেবে উদযাপনের জন্য দলটি কর্মসূচি দিয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে দিল্লি থেকে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকবার প্রতিক্রিয়া জানিয়েছিল তখনকার সরকার। ভারতীয় ও বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার ছাপা হওয়ার কারণে গত বছরের নভেম্বরে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার
পবন বাদেকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন সময় হাই কমিশনারকে তলবের ঘটনাও ঘটেছিল। এমন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে চলতি বছরের 24শে জুন দিল্লিতে আগাম ঘোষণা দিয়ে রীতিমতো সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য বাজিয়ে শোনানো হয়েছিল। ভারতে কর্মরত বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে হওয়া ওই অনুষ্ঠানে তিনি সশরীরে হাজির হননি, তবে অডিও বার্তা দিয়েছিলেন। দিল্লিতে অনুষ্ঠানটির আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার সেই অডিও বার্তা প্রচারের পরদিন মানে গত 25শে জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 7 মাস পর একই সংগঠনের আয়োজনে আরো একটি অনুষ্ঠান আগামী 5ই আগস্ট হতে যাচ্ছে, যেখানে শেখ হাসিনা বক্তব্য দিবেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এবারের খবরটির বিশেষ তাৎপর্য হলো আওয়ামী লীগের পতনের 2 বছর পর শেখ হাসিনা প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন। মতবিনিময় সভায় আমন্ত্রণপত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে ভার্চুয়ালি শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার প্রস্তাবিত সময়সূচি নিয়ে আলোচনা করবেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স, এএপি এবং সম্প্রতি জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া পর 3টি সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আসার কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। 5ই আগস্ট দিল্লিতে যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেটি সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার মিডিয়া টিম দাবি করেছে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ধন্যবাদ জানাবেন তিনি। মূলত বাংলাদেশের মিডিয়াগুলোতে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সেখানে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে ছড়িয়ে দিয়েছে, সেজন্য শেখ হাসিনা মনে করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ধন্যবাদ না জানালেই নয়। এদিকে অনুষ্ঠানটির আয়োজক এফসিসি সাউথ এশিয়া সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ বলেছেন, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই। তিনি দাবি করেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। 5ই আগস্টের অনুষ্ঠানে শেখ হাসিনা দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছে এফসিসির সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ। এদিকে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে দিল্লিতে এমন পাবলিক ফোরামে বক্তব্য দিবেন এ খবর চাওয়ার হওয়ার পর বাংলাদেশ সরকার বেশ নড়েচড়ে বসেছে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। যদিও মাত্র 4 দিন আগে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। তার 2 দিনের মধ্যে একেবারে অপ্রত্যাশিতভাবে বৈঠক করেছিলেন ঢাকায় সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীনেশ ত্রিবেদীর সাথে হুমায়ুন কবিরের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা 5ই আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবর আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে বলেছেন, শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেয়া বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন।
তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হাই কমিশনের সাক্ষাতের খবর দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ভারতীয় হাই কমিশন। সেখানে অবশ্য শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা হয়েছে কিনা তার উল্লেখ নেই। ভারতীয় হাই কমিশনের পোস্টে বলা হয়েছে, তাদের আলোচনার কেন্দ্রে ছিল পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের উপর ভিত্তি করে দুই প্রতিবেশী দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সহযোগিতা বাড়ানো। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আগাম খবরে উদ্বেগ জানাচ্ছে। দিনের শুরুতে সরকারের দুজন মন্ত্রীর কাছে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। আগামী 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশ সরকার আপত্তি জানাবে কি না সেই প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, তারা আপত্তি কার কাছে জানাবেন। তিনি দাবি করেন, একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান কোথায় কি বলছেন না বলছেন বাংলাদেশ সরকারের সেই সময় নেই সেটার জবাব দেয়ার। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, 5ই আগস্ট কোনো তৎপরতা চালানোর মতো মুরদ নেই আওয়ামী লীগের। প্রশ্ন উঠেছে, সকালে দুইজন মন্ত্রীর এমন প্রতিক্রিয়ার পর সন্ধ্যায় কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন মনে করলো। আওয়ামী লীগের যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে সরকার বিচলিত হয়ে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চাইল কেন? আবার অন্তর্বর্তী সরকার আমলে একই রকম অনুরোধ বেশ কয়েকবার করা হয়েছিল। এমনকি ইউনূসের আমলে ভারতীয় হাই কমিশনারকে তলব করার রেকর্ডও করা হয়েছিল। ভারত সরকারের শীর্ষ মহল থেকে প্রতিবারই দাবি করা হয়েছে, ভারত অন্য কোনো দেশের নাগরিককে তার দেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না। এমন তথ্য সবশেষ ভারতের লোকসভায় জমা দেয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্টেও বলা হয়েছে। তবে ভারত সরকার বিভিন্ন সময় এও দাবি করেছে, শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছেন। সংসদীয় কমিটির রিপোর্টেও তা বলা হয়েছে। অতিথি সামাজিক মাধ্যম ব্যবহার করা, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার যোগাযোগের স্বাধীনতায় বাধা দেওয়ার সংস্কৃতি দেশটিতে নেই বলে ভারতের শীর্ষ মহল থেকে বলা হয়েছে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহল একদিকে বলছে শেখ হাসিনা ও তার দলের তেমন কিছুই করার ক্ষমতা নেই, আবার আরেকদিকে পাবলিক ফোরামে শেখ হাসিনার অডিও বার্তা ঠেকাতে ভারত সরকারকে অনুরোধ করছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় কি তাহলে সরকার বিচলিত? সরকারকে আশঙ্কা করছে ওই অডিও বার্তায় এমন কোনো ঘোষণা থাকতে পারে যেটি সরকারের উদ্বেগ আরো বাড়িয়ে দিতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।